আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মৌলিক সংস্কারের আগে নির্বাচনের বিপক্ষে এনসিপি ঐকমত্য কমিশনের বৈঠকে নাহিদ ইসলাম। রাষ্ট্রের গঠনমূলক পরিবর্তনে জাতীয় ঐকমত্যের প্রত্যাশা আলী রিয়াজের। আওয়ামী লীগের মিছিল মিটিং প্রতিহত করতে পুলিশকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। দায়িত্ব পালনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বিদেশি শক্তি নয়, দেশের জনগণই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে, মির্জা ফখরুলের আশাবাদ। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করছে সরকার, অভিযোগ জিএম কাদেরের। শুধু মুসলিম বিশ্বের ঐক্য নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব মনে করেন বিশ্লেষকরা। জাতিসংঘকে উদ্যোগ নেয়ার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে রাষ্ট্রের মৌলিক সংস্কারের আগে জাতীয় নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি বলেন, দেশে যেন আর স্বৈরতন্ত্র না আসে সেজন্য জুলাই সনদ প্রয়োজন। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জন আকাঙ্ক্ষায় গণতান্ত্রিক প্রক্রিয়া স্থায়ী করার লক্ষ্যে জাতীয় সনদ তৈরির কাজ করে যাচ্ছে কমিশন। ঐকমত্য কমিশনে 166টি সুপারিশের মধ্যে 129টি প্রস্তাবে একমত হয়েছে এনসিপি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। সংস্কার প্রস্তাবে মতামত তুলে ধরতে সংসদ ভবনে জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতারা। তাদের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রস্তাবের পক্ষে বিপক্ষে মতামত তুলে ধরেন। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ দেশ পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার এই আয়োজনের ভিত্তি গড়ার জন্য কৃতজ্ঞতা জানান গণ অভ্যুত্থানের কারিগরদের। এই দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কিভাবে পর্যদস্ত করা হয়। আমরা দেখেছি কি করে গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয় সেই বিজয়কে বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করা হয়। রাষ্ট্রকে কিভাবে এক ব্যক্তির করতলগত করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছিল। আজকে সেই সম্ভাবনা আপনারা তৈরি করেছেন, আপনারা নেতৃত্ব দিয়েছেন, লক্ষ মানুষ আপনাদের ডাকে সাড়া দিয়ে পরিবর্তনের পথে এক নতুন বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো আপনারা তৈরি করে দিতে পেরেছেন। এখন আমাদের কাজ সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে। বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারা, সংসদ সদস্য প্রার্থীর বয়স ন্যূনতম 23 বছর সহ অন্তত ডজন খানেক বিষয়ে বাড়তি গুরুত্ব দেয় এনসিপি। সেই সঙ্গে স্বৈরতন্ত্রের ইতি টানতে জুলাই সনদের তাগিদ দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থান কেবল কোন ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোন একটি দল থেকে সরে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। সংস্কার বলতে আমরা বুঝি যে মৌলিক সংস্কার, যে সংস্কার করলে রাষ্ট্র কাঠামোর একটি আমূল পরিবর্তন, গুণগত পরিবর্তন সম্ভব হবে। কারণ আমরা দেখেছি যে বিগত সময়ে আসলে আমাদের সংবিধান থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর একটা দলীয়করণ ঘটেছিল। আমাদের সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামোর বীজ বপন ছিল। ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে আসলে যেই ক্ষমতায় যাক, যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক, তার ভিতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে। সেই জায়গায় রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেক্ষেত্রে আমরা সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়কে আমরা জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছি। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সরকারকে বিচার ও সংস্কার নিয়ে রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান তিনি।
গত 23 মার্চ সংস্কার কমিশনের সুপারিশের উপর জাতীয় ঐক্যমত্য কমিশনে লিখিত মতামত দেয় এনসিপি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ভবিষ্যতে আওয়ামী লীগ যাতে কোনো ধরনের মিছিল মিটিং করতে না পারে সে বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর কয়েকটি থানা পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যদি কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালনে নিষ্ক্রিয় থাকে তবে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। খায়রুল ইসলামের রিপোর্ট। গণ আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। বেশ কয়েক মাস নিষ্ক্রিয় থাকার পর সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, উত্তরাসহ কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, ভবিষ্যতে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল মিটিংয়ের চেষ্টা করলে কঠোর হবে সরকার। অলরেডি দুইজনে ধরছে, যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পুলিশের বর্তমান সার্বিক অবস্থা দেখার জন্য বিমানবন্দর, উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব ও তুরাগ থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতির জন্য কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পুরা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে যে কি পরিমাণ কষ্ট আপনার মনে হয় নিজেরও রিয়েলাইজ করেন। তো আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নতি যায়। আর এখানে থানা ভিজিটের উদ্দেশ্য ছিল এদের থাকার অবস্থাটাও আপনারা জানেন, তাদের খাবার অবস্থাটা কীরকম, এইগুলি দেখার জন্য। কনস্টেবল পর্যায়ে পুলিশ সদস্যদের যাদের বাড়ি যে বিভাগে, তাদের সেই বিভাগেই পদায়ন করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে সেরা নির্বাচন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে সরকার। ভারত, চীন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষই তার ভাগ্য নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের কর্মজীবন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ বৃথা যাবে না আশা প্রকাশ করে তিনি সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিদেশ থেকে কেউ এসে দেশের মানুষের ভাগ্য বদলে দেবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, মানুষের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে সহায়তা করে যাবে তার দল। একজন ব্যক্তিত্ব যিনি দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। সবাই এক হয়ে যাই, আমরা সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা সঙ্গে। তবে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, যার ফলাফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বনানীতে তার দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জি.এম. কাদের বলেন, সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসলে দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলেও মনে করেন জি.এম. কাদের। জাতীয় পার্টি সুবিধাভোগী বা লোভী এমন অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান দলটির চেয়ারম্যান।
আমরা নির্বাচন চাই যত তাড়াতাড়ি সম্ভব। ডিসেম্বর বলা হয়েছে, ডিসেম্বরে হলেও আমাদের কোনো আপত্তি নেই, আগে হলেও আপত্তি নেই, কিন্তু আমাদের দরকার তার আগে এই কতগুলি বিষয়ে আমাদের মীমাংসাও দরকার, যে নির্বাচনের সময় পুলিশ সঠিকভাবে কাজ করতে পারবে কিনা, নির্বাচনের আগে আমরা প্রচারণা সঠিকভাবে করতে পারবো কিনা, নির্বাচনের সময় ডিসিএসপিরা আমাদের সমানভাবে দেখবেন কিনা, লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা, আর বর্তমান সরকার তার দলকে নিয়ে নির্বাচনের সময় কি অবস্থান নেবেন, তারা কি পদক্ষেপ নেবেন, এগুলোর ব্যাপারে খোলাসা বৃত্তান্ত আমাদের দরকার। না হলে আমরা সেই নির্বাচন তো করে লাভ নাই, একতরফা নির্বাচন করে দেশেরও লাভ হবে না, জনগণের কোনো লাভ হবে না, আবার একটা গন্ডগোল হবে, আবার দেশ একটা হতাশার মধ্যে পড়ে যাবে। শুধু মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ শক্তি নয়, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ গাজা সংকট নিরসনে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মাঝে মধ্যস্থতা করতে জাতিসংঘকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। রাজধানীতে এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তারা এই কথা বলেন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে গাজাকে রক্ষা করতে শীর্ষক ছায়া সংসদের পক্ষে বিপক্ষে ছিল বিজিএমইএ, ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বিতার্কিকরা। আরব জাগরণের মাধ্যমে গাজাকে রক্ষা করার স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন ইতিমধ্যে দুঃস্বপ্নে পতিত হয়েছে। বারবার বলছে যে না, শুধুমাত্র পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘের ইন্টারাপ্টই পারবে যে গাজাকে রক্ষা করতে। ছায়া সংসদের শুরুতে ফিলিস্তিনিদের ওপর বর্বরচিত হামলায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এতে ছায়া সংসদের স্পিকার এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ইসরায়েল ফিলিস্তিনের সংকট নিরসনে মুসলিম দেশগুলোর জোট ওআইসি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মুসলিম বিশ্বের পাশাপাশি জাতিসংঘকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মোড়ক যে 5টি রাষ্ট্র রয়েছে, পশ্চিমা বিশ্ব রয়েছে, আমেরিকা রয়েছে, তাদেরকে কিন্তু একত্রিত করতে হবে। তা না হলে আজকে মুসলিম বিশ্ব যেভাবে দোদুল্যমানের কথা বলা হচ্ছে, মুসলিম বিশ্ব যেভাবে বাণিজ্যিক এবং নানা কূটনীতির মধ্যে আজকে পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের যে সম্পর্ক বজায় রাখছে, সেই সম্পর্ক বজায় রাখতে গিয়ে তারা কিন্তু সত্যি কথা বলতে এখন তারা কোনোভাবেই সাহস পায় না। প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, এখন শুধু মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গাজা সংকট নিরসন নির্ভর করছে না, যে শুধু মুসলিম বিশ্বের সমর্থন দিয়ে এই গাজাকে রক্ষা করা সম্ভব নয়। তার কারণ মুসলিম বিশ্বের, আমরা ওআইসির কথা বললাম, ওআইসি আছে কিন্তু ওআইসির সেই সক্ষমতা নাই। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আমাদের প্রয়োজন, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ছাড়া শুধু মুসলিম বিশ্ব এই বিষয়টা এখানে গাজাকে রক্ষা করা কঠিন হবে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে। নিজ দেশের জন্য লড়াই করলে সন্ত্রাসী বলা কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। পাশাপাশি তেল বাণিজ্য এখন আর আগের মতো অস্ত্র হিসেবে কাজ করবে না বলেও মন্তব্য বক্তাদের। যারা তার ভূখণ্ড রক্ষার জন্য, তারা নিজে বাঁচবার জন্য, একটু পানির জন্য, একটু খাদ্যের জন্য যদি কেউ তার ভূখণ্ডে সংগ্রাম করে, সেটি কি সন্ত্রাসী বাহিনী হতে পারে? তাই হামাসকে সন্ত্রাসী বলা কতখানি যুক্তিসঙ্গত বিশ্ব মিডিয়া, পশ্চিমা মিডিয়া, সেটি কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এখন আর তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সক্ষমতা মুসলিম বিশ্বের নাই, কারণ তেলের প্রধান উৎপাদক কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য দেশগুলো। কাজেই সেখানে তারা এখনো তেলের শক্তিশালী একটা উপাদান, কিন্তু মুসলিম বিশ্ব এককভাবে তেলের বাজার নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না। বিতর্কে বিজিএমইএ, ইউনিভার্সিটি অফ টেকনোলজিকে পরাজিত করে বিজয়ী হয় স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বিতার্কিকরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি নান্টু সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে নওগাঁ সদরের রাম রায়পুরা এলাকায় অভিযান চালিয়ে নান্টু ও মামলার 3 নম্বর আসামি খোকন মিয়াকে গ্রেফতার করে র্যাব রাজশাহীর একটি বিশেষ দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সকালে র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ সংবাদ সম্মেলনে এসব কথা জানান। গত বুধবার রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় নান্টু ও তার সহযোগীরা এসএসসি পরীক্ষার্থীর বাবা মোটর চালক আকরাম হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করে, পরে তিনি মারা যান। এ ঘটনায় বৃহস্পতিবার বোয়ালিয়া থানায় মামলা করে নিহতের পরিবার। পরিচিত একজন ভ্যান চালকের সহায়তা নিয়ে নওগাঁতে চলে যায় এবং এই ভ্যান চালক অপরাধীদেরকে তার বাড়িতে রাখে না, তার বাড়ির পাশেই পরিত্যক্ত একটি বাড়িতে লুকিয়ে রাখে। তো আমাদের একাধিক টিম ঘটনার দিন থেকে শুরু করে কন্টিনিউ তাদেরকে চেজ করতে থাকে এবং পরবর্তীতে সেই পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই।
একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে হবিগঞ্জের 4টি চা বাগানের শ্রমিকসহ 30টি গ্রামের লাখো মানুষ। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও জেলার চুনারুঘাটের সিরাজনগরে করাঙ্গি নদীর উপর নির্মাণ হয়নি ব্রিজ। ফলে কৃষি অধ্যুষিত এলাকার উৎপাদিত বিভিন্ন সবজি পণ্য খেতে নষ্ট হচ্ছে। 25 কিলোমিটার ঘুরে বাজারে যেতে হয় গ্রামবাসীকে। রাস্তাঘাটগুলোরও বেহাল দশা। এ নিয়ে ক্ষোভের শেষ নেই এলাকাবাসীর। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নে প্রায় 30,000 মানুষের বসবাস, যেখানে আছে 4টি চা বাগান। কাজ করেন শত শত শ্রমিক। এই ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে খরস্রোতা নদী করাঙ্গি। পাহাড়ি এলাকায় অবস্থিত সিরাজনগর ও টিলাগাঁও অঞ্চলকে আলাদা করে রেখেছে এই নদী। করাঙ্গি নদীর ওপর ছোট্ট একটি ব্রিজের অভাবে এই দুই অঞ্চলের 30টি গ্রামের মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। বাঁশ ও কাঠের তৈরি সাঁকো বানিয়ে চলাচল করলেও সেটিও গেছে ভেঙে। স্থানীয় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দিয়েও কথা রাখেননি কেউ। নদীর পূর্ব পারের গ্রামগুলোর লোকজনকে অনেক রাস্তা ঘুরে কামাইছড়া চা বাগান হয়ে যেতে হয় চুনারুঘাটে। বর্ষাকালে এই কষ্ট বাড়ে দ্বিগুণ। যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আমরা আসলে এই গ্রামটাও বলিত মনে করি। এদিকে যদি আমরা হাইটে আসি, আমাদের গ্রাম থেকে ইউনিয়ন অফিস যেতে চাই 10 মিনিটে আমরা যেতে পারি, কিন্তু এখন আমাদের ইউনিয়ন অফিস আসতে গেলে আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। করাঙ্গি নদীর পশ্চিম দিকের গ্রামগুলোর বাসিন্দাদেরও দীর্ঘ রাস্তা পেরিয়ে যেতে হয় শ্রীমঙ্গলে। এতে বেশি দুর্ভোগ গর্ভবতী মহিলাদের। কৃষি খামারের পণ্য হাটবাজারে নিতে বিড়ম্বনায় পড়েন কৃষকরা। আমরা এখান থেকে চুনারুঘাট যেতে ওই কামাইছড়া হয়ে শাইস্তাগঞ্জ হয়ে যেতে হয়, পুরো 1 দিন লাগে। আর এদিকে গেলে আমরা প্রায় 1 ঘন্টায় আমরা পৌঁছে যেতে পারি চুনারুঘাট। আমরা সরকারের কাছে এটাই চাইবো, এই ব্রিজটার কাজ যদি সরকার ত্বরান্বিত করে, এই সিরাজনগর গ্রামটা আশেপাশে 8-10টা গ্রাম আছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। এই দুর্ভোগ কমাতে করাঙ্গি নদীর উপর একটি সেতু নির্মাণের আশ্বাস দিলেন হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী। আমরা উক্ত ব্রিজটি নির্মাণ করার জন্য উপজেলা প্রকৌশলীকে অ্যাপ্রাইজাল ফরম্যাট পূরণ করে প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করেছি। অ্যাপ্রাইজাল ফরম্যাট পেলে ঢাকায় পল্লী সড়কের গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের সমীক্ষা প্রকল্প নামে একটি প্রকল্প আছে, সেখানে প্রেরণ করা হবে। সেখান থেকে এখানে যাচাই করা হবে, যাচাই করে উপযুক্ত মনে হলে ব্রিজটি নির্মাণ করা সম্ভব হবে। চা সহ বিভিন্ন সবজি পণ্য উৎপাদন হয় চুনারুঘাটের এই ইউনিয়নে। করাঙ্গি নদীর উপর একটি ব্রিজ হলে পণ্য উৎপাদন বাড়ার পাশাপাশি বদলে যেতে পারে প্রত্যন্ত অঞ্চলটির মানুষের জীবনযাত্রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সিরাজগঞ্জে উৎপাদিত পাবদা মাছ ভারতে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হলেও গণ অভ্যুত্থানের পর মাছ রপ্তানি বন্ধ রয়েছে। ফলে লোকসানের মুখে পড়েছে মৎস্য চাষিরা। দেশে পাবদা মাছের চাহিদা তুলনামূলক কম থাকায় বিপাকে ব্যবসায়ীরা। বৈদেশিক মুদ্রা হারাচ্ছে দেশ। যদিও জেলা মৎস্য কর্মকর্তার দাবি, রেমিটেন্সের স্বার্থে সরকার পুনরায় পাবদা মাছ রপ্তানির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত বৃহত্তর চলন বিলে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয়। এর মধ্যে শুধুমাত্র সিরাজগঞ্জের সদর, রায়গঞ্জ ও তারাস উপজেলায় বছরে প্রায় ৭৫,০০০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়ে থাকে। জেলা মৎস্য অফিস বলছে, সিরাজগঞ্জে মোট উৎপাদিত মাছের মধ্যে ৭৫০ মেট্রিক টন উৎপাদন হয় পাবদা মাছ। প্রতিবেশী দেশ ভারতে এর ব্যাপক চাহিদা থাকায় রপ্তানিও হয় প্রচুর। জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে মাছ রপ্তানি বন্ধ থাকায় মাথায় হাত এই জেলার মৎস্য চাষীদের। দেশে পাবদা মাছের চাহিদা তুলনামূলক কম থাকায় ব্যবসায়ীরাও পড়েছেন চরম বিপাকে। দাম কম হওয়ার জন্য আমরা অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হলাম। ১৩,০০০ টাকার ঊর্ধ্বে বিক্রি হয়, কিন্তু এখন এই মাছটা আজকে বিক্রি হলো ১১,২০০ টাকা। এই মাছটা যদি ইন্ডিয়া বৈধভাবে আমরা এখন আবার প্রচার করতে পারতাম, তাই আমাদের লাভের সংখ্যাটা একটু আসতো। দেশের বাইরে গেলে মাছের এই মাছটা পাবদা মাছটা চাহিদা ইন্ডিয়াতে বেশি,
রপ্তানি হইলে মনে করেন সবাই চাষিও বাঁচবো, আমরাও বাঁচবো। এই বিপুল সংখ্যক মৎস্যজীবী রক্ষায় অন্তর্বর্তী সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই আশার কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। বর্তমানে পাবদা চাষিরা তারা স্থানীয়ভাবেই এটা বাজারজাত করছেন। আমাদের মৎস্য চাষিরা মাছের উৎপাদন অব্যাহত রেখেছে। এটা নীতি নির্ধারণী বিষয়গুলো উপর থেকে জানানো হবে। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পাবদা মাছের ভূমিকা থাকায় সরকার বিকল্প বাজার খুঁজে বের করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশের ইন্টারনেট সেবা বৈশ্বিক সেবার মানে অনেক পিছিয়ে রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সেবার মান বাড়াতে সহজ শর্তে পারফরম্যান্সের উপর ভিত্তি করে লাইসেন্স প্রদান করা হবে বলেও জানান তিনি। এছাড়া আজ থেকে 500 টাকায় 5 MBPS এর পরিবর্তে 10 MBPS ইন্টারনেট সেবা চালু হচ্ছে বলে জানানো হয়। তরিক ইসলামের রিপোর্ট। ইন্টারনেট সেবা খাতের সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা করতে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNB আয়োজিত আলোচনা সভায় অংশ নেয় এ খাতের ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা। আলোচনায় ইন্টারনেট সেবা খাতের বিভিন্ন অসহযোগিতা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। উঠে আসে নিম্নমানের সেবা ও কম খরচের বিষয়টিও। এ সময় বিটিআরসি চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের অতি মুনাফার কারণেই উন্নত ইন্টারনেট সেবা পাচ্ছে না গ্রাহকরা। এক দেশ এক নেট সেবা চালুর ঘোষণাও দেন তিনি। 3টা ক্যাটাগরির কথা ভাবছি আমরা। একটা ভাবছি ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে এই যে অনেক কিছু ছোট ছোট করেছিলাম আমরা, বিভিন্ন গেটওয়ে করেছিলাম, আইটিসি, সাবমেরিন, IIG, IGW, এইগুলি সব চলে যাবে হচ্ছে আন্ডার ওয়ান লাইসেন্স ইন ইন্টারন্যাশনাল ক্যাটাগরি। দেন উই হ্যাভ ন্যাশনাল কানেক্টিভিটি ক্যাটাগরি। ন্যাশনাল কানেক্টিভিটির মধ্যে আসবে মোস্টলি ইনফ্রাস্ট্রাকচার, যারা ইয়েতে যাবে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি থেকে নিয়ে যারা গ্রাহক পর্যন্ত যাবে না তার আগে থেমে যাবে, লাইক NTTN, লাইক টাওয়ার, এটসেট্রা এটসেট্রা। আলোচনা শেষে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী জানান, এ মাসে চালু হবে সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স। সকল বাধা দূর করে আগামী 2 বছরের মধ্যে নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবা। বৈশ্বিক স্ট্যান্ডার্ড থেকে আমরা আসলে ছিটকে পড়েছি। আমরা বৈশ্বিক মানে আমরা নিজেদেরকে বিবেচনা করতে পারি না। তো সেজন্য আমি এখন আর সাকসেস স্টোরি সেভাবে প্রমোট করতে চাই না। সাকসেস স্টোরি একটা আমাদের কালেকটিভ সাকসেস অবশ্যই আছে, কিন্তু আমরা বৈশ্বিক হিসাবে বা আঞ্চলিক মানে কিংবা আমাদের প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী ভারতের তুলনায় ডিজিটাল সার্ভিসে কোথায় আছি সেটা যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা আসলে অনেক দূর পিছিয়ে আছি। সেবার মান বাড়াতে সহজ শর্তে বিভিন্ন ক্যাটাগরিতে লাইসেন্স প্রদান করা হবে বলেও জানানো হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। নারী বিশ্বকাপ বাছাই নিজেদের শেষ ম্যাচ জয়ে পাকিস্তানকে 179 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। দলীয় 21 রানে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা। চতুর্থ উইকেটে শারমিন আক্তারকে নিয়ে 44 এবং পঞ্চম উইকেটে নাহিদা আক্তারকে নিয়ে আরও 44 রান যোগ করে দলের বিপর্যয় রোধের চেষ্টা করেন ঋতুমণি, কিন্তু শেষ পর্যন্ত 9 উইকেটে 178 রানের বেশি সংগ্রহ করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ 48 রান সংগ্রহ করেন ঋতুমণি। 44 রানে অপরাজিত থাকেন ফাহিমা খাতুন। পাকিস্তানের বোলারদের মধ্যে সাদিয়া ইকবাল 28 রানে 3টি উইকেট তুলে নেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মৌলিক সংস্কারের আগে নির্বাচনের বিপক্ষে এনসিপি, ঐকমত্য কমিশনের বৈঠকে নাহিদ ইসলাম। রাষ্ট্রের গঠনমূলক পরিবর্তনে জাতীয় ঐকমত্যের প্রত্যাশা আলী রিয়াজের। আওয়ামী লীগের মিছিল মিটিং প্রতিহত করতে পুলিশকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। দায়িত্ব পালনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বিদেশি শক্তি নয়, দেশের জনগণই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে, মির্জা ফখরুলের আশাবাদ। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করছে সরকার, অভিযোগ জিএম কাদেরের।
শুধু মুসলিম বিশ্বের ঐক্য নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় গাজায় শান্তির প্রতিষ্ঠা সম্ভব মনে করেন বিশ্লেষকরা। জাতিসংঘকে উদ্যোগ নেয়ার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।